শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দাবি কিছুটা মানাও হয়েছে, তারপরেও আন্দোলন তারা এখনো করছে, আন্দোলনরত আছে। যৌক্তিক মনে হয় তাদের আন্দোলন? আমরা ফান টান করে বলি, উনিও কিন্তু বলার সময় উনি ওনার নিজের কন্যার উদাহরণ দিয়ে কিন্তু কথাগুলি বলেছেন। কোন স্টুডেন্ট ব্রয়লার না, সব স্টুডেন্ট কিন্তু সহ্য ক্ষমতা সম্পন্ন হয়ে তারা কিন্তু যাত্রা শুরু করে। কিন্তু আমাদের কারিকুলাম বলেন, আমাদের শিক্ষা পদ্ধতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুল্লাহ আমাদের স্বাধীনতার স্থপতি, উনি এই স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, উনি এভাবে কিন্তু শিখেছে। এবং ওখানে জিয়া রহমান নাই, জিয়া রহমান নামে একজন ব্যক্তি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, অথচ উনি হয়তো বা আইএসআই এজেন্ট। আমাদের স্বাধীনতার মহানায়ক হলো জিয়া রহমান, আগামী 5 বছর সেটা শিখবে। এবং ওখানে গোলাম আজম সাহেব ভালো মানুষ, উনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করেছেন, উনিও কোনো খারাপ লোক না, খারাপ লোক নয় শেখ মুজিব। মাসুদ কামাল, তাহলে কি আপনি বলবেন যে এই আন্দোলনটা মানে শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে এই আন্দোলনটা করছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন? না না না, একদম না। আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নেওয়া, এটাও একটা বার্তা কিনা? মানে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল, বোঝেন নাই, কিন্তু আন্দোলনের মুখে দাবি মেনে নিচ্ছেন ফলে, এবং শিক্ষার্থীদেরকে বলতে শোনা যাচ্ছে খুবই মানে যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, কোনো সন্দেহ নাই। এবং তারও যে বড় কথা, কি মনে হয় ডিজাইনটা কার? মানে যারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়? আওয়ামী লীগ কথা বলছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেফতার করা হবে। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই। কিন্তু তিনি যদি না ফেরেন, ধরেন, তাহলে কি না ফেরেন? কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন, কিন্তু ফেরেন নাই, মানে এরা প্রশ্ন হবে লাগামহীন। জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এখনো আন্দোলনে শিক্ষার্থীরা। বৃষ্টি, জলাবদ্ধতা এবং বন্যার মধ্যে পরীক্ষা নেয় শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে ব্যঙ্গ করে ডাকা হচ্ছে ওয়াটার মিলন নামে। আন্দোলনে থাকা অনেক শিক্ষার্থী তার উদ্দেশ্যে করছেন অশ্রাব্য গালিগালাজ। কিন্তু দাবি অনেকাংশে মেনে নেয়ার এবং সংসদে দুঃখ প্রকাশ করার পরও কেন তার পদত্যাগের দাবিতে অনড় শিক্ষার্থীরা? আন্দোলনে শিক্ষার্থীদের বাইরেও দেখা মিলছে অনেক বহিরাগতদের। জানা যাচ্ছে টাকার বিনিময়ে আন্দোলনে আসার কথাও। প্রশ্ন উঠছে এর পেছনে তাহলে কারা বা কারা এর সুযোগ নিতে চায়? গণভোটের রায় বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের দাবিতে শক্ত আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে জামায়াত। সেটা কি কেবলই হাঁটটা, নাকি সত্যিই আছে প্রস্তুতি? শেখ হাসিনা যখন নেতাকর্মীদের নিয়ে ডিসেম্বরে ফেরার বার্তা দিচ্ছেন, তখন জামায়াত কি সত্যিই চাইবে আন্দোলনে গিয়ে পরিস্থিতি অস্থির করতে, নাকি ঘোলা পানিতে মাছ শিকারও হতে পারে কৌশলের অংশ? সংসদে জামায়াত আমিরের বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, গণমাধ্যমকে স্বৈরাচারী হতে দেয়া হবে না, পাল্টা জবাব দেয়া হবে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় গণমাধ্যমের স্বৈরাচার তো দূরের কথা, স্বাধীন হওয়ার সুযোগও কি আদৌ থাকে? কেন গণমাধ্যম এড়িয়ে যাচ্ছে অনেক গুরুত্বপূর্ণ সংবাদ? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্স আমার আজকের অতিথি সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। জনাব মাসুদ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্স আমার আজকের আয়োজনে। জি, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আপনি সময় দিচ্ছেন। আমি আসলে অনেকগুলো বিষয়ে আপনার সাথে কথা বলবো। সার্বিক পরিস্থিতির মধ্যে যেমন আছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে যে আন্দোলন, সংসদের অধিবেশন শেষ হলো, এদিকে শেখ হাসিনা ফেরার বার্তা দিয়ে যাচ্ছেন, অধিবেশনে অনেক বক্তব্য, মানে সংসদ অধিবেশনে বক্তব্য, পাল্টা বক্তব্য, অনেকগুলো প্রসঙ্গ, আন্দোলনের হুমকি, অনেক কিছু আছে কথা বলবার মতো। শুরু করি যে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এই জুলাই মাসেই আবার আন্দোলন, এবং সেখানেও ফার্মের মুরগি তুমি কে আমি কে, ফার্মের মুরগি কে বলেছেন শিক্ষামন্ত্রী, মানে ওই আগের স্লোগানের আদলে স্লোগান। আমি আসলে দুই দিক থেকে আপনার কাছে একটু ব্যাখ্যা, আপনার বিশ্লেষণ জানতে চাইবো যে শিক্ষার্থীদের আন্দোলন নিঃসন্দেহে, মানে এরকম আমরাও পরীক্ষা দিয়েছি, এরকম জলাবদ্ধতা বা বন্যা দুর্গত অবস্থায় মানে কত যে ভোগান্তি সেটা আমরা সবাই বুঝতে পারি। কিন্তু মানে আপনার কাছে জানতে চাওয়া যে তাদের আন্দোলনকে আপনার কতটা যৌক্তিক মনে হয়? শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, দাবি কিছুটা মানাও হয়েছে, তারপরেও আন্দোলন তারা এখনো করছে, আন্দোলনরত আছে। যৌক্তিক মনে হয় তাদের আন্দোলন, নাকি তারা আসলে বেশি শিক্ষার্থীরা বেশি আন্দোলন প্রেমী হয়ে গেছে, একটা চার্ম পেয়ে গেছে আন্দোলনের, সেরকম মনে হয়? নাকি আসলে আন্দোলনের চালিকাটা অন্য কোথাও থেকে, মানে এটাকে একটা এটা কোনো কৌশল, ষড়যন্ত্র? আসলে কি মনে হয় আপনার? দেখেন, প্রশ্ন যদি কমন না পড়ে তাহলে আন্দোলন হতে পারে, এই ধারণাটা কিন্তু আমাদের আগে কখনো ছিল না। এবার যে আন্দোলনটা হলো এর মধ্যে কয়েকটা কারণ। 1 নম্বর কারণ হলো যে একটা খুবই প্রাকৃতিক দুর্যোগের দিনে পরীক্ষা হওয়া, এটা আসলে অনুচিত ছিল। কারণ আমরা দেখেছি যে বাস্তবতাটা কি, রাস্তায় পানি, পরীক্ষা কেন্দ্রে পানি, স্টুডেন্টরা হাঁটু পানি ভেঙে, কোথাও কোমর পানি ভেঙে পরীক্ষা দিতে গিয়েছে। এই পাবলিক পরীক্ষাগুলো একটা স্টুডেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটা আমরা সবাই নিজেরা যেহেতু ওই ধাপগুলো পার হয়ে এসেছি আমরা জানি। পুরা ফ্যামিলি, আমাদের দেশে পুরা ফ্যামিলি কিন্তু ইনভলভ হয়ে যায়, এনগেজ হয়ে যায় এই পাবলিক পরীক্ষাগুলোকে কেন্দ্র করে। তো সেখানে এই পরীক্ষার দিনে যখন নাকি এই ধরনের মানে আপনার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকে, এবং এটা কিন্তু একটা এলাকায় না, বলতে গেলে পুরো দেশে, তখন এটাকে কিন্তু সিরিয়াসলি নিতে হয়। কিন্তু আনফর্চুনেটলি আমাদের শিক্ষা মন্ত্রণালয় এটাকে অতটা সিরিয়াসলি নিয়েছিল বলে আমার কাছে মনে হয়নি। এই দিক দিয়ে বিবেচনা করলে শিক্ষা মন্ত্রণালয় অবশ্যই আমি মনে করি তারা অন্যায় করেছে স্টুডেন্টদের প্রতি। ওদের উচিত ছিল আগেই বোঝা, কারণ
পানি বৃষ্টি হবে না ওনারা যেটা বলেছেন, এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর ডিপেন্ড করে। বাংলাদেশের আবহাওয়া বিভাগের উপর যে সময় তারা যে সমস্ত আপনার মানে পূর্বাভাস দেয়, তার উপরে যে কেউ বিশ্বাস করতে পারে, এটাই আমার ধারণা ছিল না। কারণ আমরা বহুবার দেখেছি এই ধরনের আবহাওয়া বিভাগের এই সমস্ত পূর্বাভাস আসলে খুবই অকার্যকর হয়। কাজে সেভাবে দেখতে গেলে এটা শিক্ষা মন্ত্রণালয়ের একটা ধরনের আমি মনে করি ব্যর্থতা আমি বলবো। দ্বিতীয় যে বক্তব্যটা আছে এখানে, সেটা হলো যে পরীক্ষার প্রশ্নপত্র। এটাও খুব ভয়ঙ্কর একটা অন্যায় যে একটা পরীক্ষার প্রশ্নপত্রে, যে ফিজিক্সের যে প্রশ্নপত্র, দুটো প্রশ্নই ভুল, মানে প্রশ্নই ভুল, মানে অবাস্তব রকম ভুল। এই ধরনের প্রশ্ন কিভাবে করা হয় এটাও আমার বুঝে আসে না। তো মানে যে প্রশ্নটা মানে অ্যাবসার্ড টাইপের কোশ্চেন আর কি। তো এটা বড় ভুল। এখন শিক্ষামন্ত্রী এই ক্ষেত্রে একটা অজুহাত দিচ্ছেন যে এটা আগের সরকারের আমলে করা প্রশ্ন। এটা আমার কাছে আরো অবিশ্বাস্য ঠেকেছে। পরীক্ষার প্রশ্ন গিয়ে 1 বছর 1.5 বছর আগে হয় নাই। উনি এটা কি বললেন আমি কিছু বুঝলাম না। আচ্ছা, উনি বলছেন যে কয়েকটা পরীক্ষা বাতিল হয়ে গেছে, এগুলো পরে সেগুলো বাতিল করেছে এবং পরবর্তী সময় পরীক্ষা নেবে। পরবর্তী সময় মানে কি? নিশ্চয়ই 1-1.5 মাসের মধ্যে অথবা 15-20 দিনের মধ্যে নেবে। যখন সে 15-20 দিন পরে পরীক্ষা করে নেবে, তখন প্রশ্নপত্রটা কে করবে? এটাও কি 1 বছর আগে করা নাকি? বলেন আপনি, এটা কি হয়? এই যে প্রশ্নপত্র তো যত কন্টেম্পোরারি একটা সময় করবে, ততই তো আমি মনে করি ভালো হবে। আর একটা প্রশ্নপত্র করতে 1 মাসে বেশি লাগার তো কোনো কারণ দেখি না। একজন একজন অথবা একাধিক লোক প্রশ্নপত্র করবেন, একজন চেক করবেন, এই তো বিষয়গুলো কিরকম। এটা 1 মাস লাগার তো কোনো কারণই নাই। কিন্তু নাকি 1 বছর আগে এক অজুহাত দিয়ে উনি অন্যের উপর দায় চাপানোর চেষ্টা করেন। আমাদের সোসাইটিতে এই জিনিসটা খুব আছে, এই যে নিজের দায়টা অন্যের উপর চাপানোর চেষ্টা। ভাইরে, পরীক্ষা হচ্ছে আপনার সময়। যদি এই পরীক্ষাটা খুব ভালোভাবে হতো, তাহলে উনি কি ক্রেডিটটা আগে সরকারকে দিতেন? দেখুন নিজেই নিতেন, বলেন আপনি। উনি তো নিতেন। দেখো, ক্রেডিটটা আপনি নিচ্ছেন কিন্তু দায়টা আপনি অন্যের উপর চাপাচ্ছেন। এই যে মানসিকতাটা না, খুবই নিম্নচির মানসিকতা। তো এটাও আমি মনে করি শিক্ষা মন্ত্রণালয়ের দোষ। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো এই সমস্ত, এবং উনি তো পরে অনেক কিছু বলেছেন যে প্রশ্নগুলো, ওই 2টা প্রশ্ন ফুল মার্কস দিবেন, এটাও একটা জোড়াতালি মার্কা কাজ, এটাও আমি পছন্দ করি নাই। তারপরে উনি বলেছেন যে পরীক্ষাগুলো হয় না সেটা পরবর্তী সময় হবে। মোটামুটি উনি কিন্তু একটা সমাধান দিয়েছেন। তো বা যারা আর এই পরীক্ষা মিস ব্রয়লার করছে নিয়ে তারা পরবর্তীতে দিতে পারবে। হ্যাঁ, এটাও হ্যাঁ, বলেছেন। ব্রয়লার নিয়ে যেটা বলেছেন, এটা এই ধরনের কথা কিন্তু আমাদের অনেক গার্জিয়ানই কিন্তু তার ছেলে মেয়ে সম্পর্কে বলেন। আমরাও বলি যে এদের সহ্য ক্ষমতা কম, বেশি আদরে মানুষ হয়, এরকম কথাবার্তা আমরা ফান টান করে বলি। উনিও কিন্তু বলার সময় উনি ওনার নিজের কন্যার উদাহরণ দিয়ে কিন্তু কথাগুলি বলেছেন। তো এই কথাটা ওনার মুখ দিয়ে মানায় না এই কারণে, লজিক্যালও মনে হয় না আমার কাছে। লজিক্যাল মনে হয় না এই কারণে, যদি উনি মনেই করেন যে আজকালকার দিনের ছেলে মেয়েদের সহ্য ক্ষমতা খুবই কম, যদি মনে করেন, তাহলে উনি পরীক্ষা নিলেন কিভাবে? যদি মাথার মধ্যে একটু পানি পড়লে জ্বর হয়ে যায়, তাহলে আপনি, পানি তো পড়েছে, তাহলে আপনি পরীক্ষাটা বন্ধ করলেন না কেন? উনি যদি মনে করেন এরা সবাই ব্রয়লার মুরগি, তাহলে এই ব্রয়লার মুরগিদের উনি তো ওনার সুবিধা অসুবিধা ওনার দেখা উচিত ছিল নাকি? তা তিনি দেখেন নাই। কাজেই এটা বলাটাও অন্য 1 নম্বর, শুনতে ভালো শোনায় না। আর দ্বিতীয়ত যদি এটা মিন করেন, তাহলে তো পরীক্ষাটা ওনার আরো আগে স্থগিত করা উচিত ছিল, বলা উচিত ছিল বৃষ্টি হচ্ছে, এখানে গেলে ছেলেমেয়েরা যেহেতু ব্রয়লার টাইপের ক্যারেক্টার, এদের অসুস্থ হয়ে যাবে, কাজে পরীক্ষা বন্ধ। এটা করতে পারতেন। তা না বলে উনি দায় চাপান। তারপরে প্রশ্ন আমার হলো, দেখেন আজকালকে বাচ্চাকে আমরা ব্রয়লার ব্রয়লার বলছেন উনি, এই বাচ্চা কিন্তু ব্রয়লার হয়ে জন্মগ্রহণ করেনি। জন্মের পর আমরা সবাই মিলে একটা বাচ্চাকে ব্রয়লার রূপান্তরিত করেছি। ব্রয়লার অর্থ যদি সহ্য ক্ষমতা সহনশীলতা কম হয়, তাহলে আমরা সবাই এটা বানিয়েছি ওদেরকে এভাবে। এবং উনি শিক্ষামন্ত্রী, উনি স্টুডেন্টদেরকে ব্রয়লার বানিয়েছেন। এই দায়টা উনার। কোন স্টুডেন্ট ব্রয়লার না, সব স্টুডেন্ট কিন্তু সহ্য ক্ষমতা সম্পন্ন হয়ে তারা কিন্তু যাত্রা শুরু করে। কিন্তু আমাদের কারিকুলাম বলেন, আমাদের শিক্ষা পদ্ধতি বলেন, আমাদের টিচিং স্টাফ বলেন, আমাদের প্রশ্নপত্র বলেন, আমাদের পরীক্ষা পদ্ধতি বলেন, এই সবগুলি মিলিয়ে আমরা ওদেরকে ব্রয়লার বানিয়ে এখন আমরা নিজেরা বাহাদুরি নিচ্ছি যে ওরা ব্রয়লার। আমাদের আমলে আমরা খুব বিশাল কিছু ছিলাম। তো উনি পরীক্ষা পদ্ধতি নিয়ে আলোচনা করেন, ওনার সমস্যাটা কি হয়েছে জানেন? উনি যখন নাকি 2001 সালে যখন ক্ষমতায় আসে বিএনপি, ওই সময় উনি স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন এবং ওই সময় থাকাকালীন ওই সময় নকলের খুব প্রভাব ছিল। উনি নকল দমনের খুব ভালো ভূমিকা রেখেছিলেন। এটা গত 20 বছর ধরে লোকজন ওনাকে স্মরণ করিয়ে দিয়েছে। এবং উনি একবার যে বিশ্বাস করেছেন যে শিক্ষামন্ত্রী হওয়ার প্রধান কাজ হলো নকল থামানো। এটা তো নাকি বুঝতে হবে যে এর মধ্যে 20-22 বছর পার হয়ে গেছে। এই 20-22 বছরের সারা দুনিয়ার শিক্ষা ব্যবস্থা চেঞ্জ হয়ে গেছে। এখন পরীক্ষার পদ্ধতি কি হবে এটা নিয়ে, এটা শিক্ষা মানে মন্ত্রণালয়ের কাজ না। শিক্ষা মন্ত্রণালয়ের কাজ হলো শিক্ষা ব্যবস্থা কেমন হবে। গত 55 বছর ধরে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এই 55 বছরে আমরা আমাদের কোনো শিক্ষা নীতি করতে পারি নাই। আমাদের শিক্ষার কোনো স্থায়ী চেহারা নাই। আমাদের শিক্ষাটা চলছে অ্যাডহক ভিত্তিতে। একটা করে গভর্নমেন্ট আসে আর নিজেদের মতো করে শিক্ষা সাজায়। আপনি ধরেন, কিন্তু যারা মাসুদ কামাল, তাহলে কি আপনি বলবেন যে এই আন্দোলনটা মানে শিক্ষার্থীরা খুব যৌক্তিকভাবে এই আন্দোলনটা করছে, তার পদত্যাগের দাবিতে আন্দোলন? না না না, একদম না, একদম না, একদম না। কারণ বলি আপনাকে, আমি এই শিক্ষা নিয়ে এই নিঃশেষ কথা বলে তবে আন্দোলনে আমার দেখেন, গত 15 বছর ধরেন 2010 সালে অথবা 9 সালে একটা স্টুডেন্টের শিক্ষা জীবন শুরু হলো, ঠিক আছে?
তার 2010 যদি শুরু হয়ে থাকে 15 বছর শিক্ষা জীবন মানে তার শিক্ষা জীবন শেষ। ঠিক আছে, আওয়ামী লীগ আমলের শিক্ষা জীবন শুরু করে তার শিক্ষা জীবন মাস্টার্স পর্যন্ত 15 বছর শেষ করা হয়েছে। এই 15 বছরে সে যা শিখেছে সেই শিক্ষাটা কি বর্তমান সময়ের প্রেক্ষিতে গ্রহণযোগ্য? সে তো ওই সময় শিখেছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর আমাদের স্বাধীনতার স্থপতি, উনি এই স্বাধীনতার ঘোষণাও দিয়েছেন, উনি এইভাবে কিন্তু শিখেছে। এবং ওখানে জিয়াউর রহমান নাই, জিয়াউর রহমান নামে একজন ব্যক্তি, উনি সেক্টর কমান্ডার ছিলেন, অথচ উনি হয়তো বা আইএসআই এজেন্ট। এই ধরনের শিক্ষা কিন্তু গত 15 বছর ধরে আমাদেরকে দেওয়া হয়েছে। এখন তার ছোট ভাই যা নাকি, অথবা তার সন্তান যে নাকি এখন পড়াশোনা করতে যাচ্ছে, তারা শিখতেছে আমাদের স্বাধীনতার মহানায়ক হলো জিয়াউর রহমান, আগামী 5 বছর সেটা শিখবে। এবং ওখানে গোলাম আজম সাহেব ভালো মানুষ, উনি পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য চেষ্টা করেছেন, উনিও কোনো খারাপ লোক না, খারাপ লোক হলো শেখ মুজিব। উনি যুদ্ধ একটা লাগাই দিয়া পাকিস্তানে চলে গেছিল যে আমার তোমরা অ্যারেস্ট করে নিয়ে যাও, এবং ওনার কোনো ভূমিকা ছিল না। এই যে শিক্ষাটা নেবে, এখন দুই ভাইয়ের তো খাওয়ার টেবিলে মারামারি করবে, একজন বলবে যে না মহানায়ক হলো জিয়াউর রহমান, আরেকজন বলবে মহানায়ক হলো শেখ মুজিব। মানে ঘরে ঘরে আপনি একটা ঝগড়া লাগিয়ে দিচ্ছেন। শিক্ষা ব্যবস্থা যখন সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পাল্টে যায়, সেটাকে আসলে কোনো শিক্ষা ব্যবস্থাই বলা যায় না। এটা হলো রাজনৈতিক টানা, রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার বলতে পারেন আপনি, রাজনৈতিক মিউজিক্যাল চেয়ার হচ্ছে আমাদের এখানে। তো আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যে লোকগুলো আছেন, এরা এতটাই সংকীর্ণ মনা, এই যাবৎকাল আমরা সেই 91 সাল থেকে দেখে এদের মন মানসিকতা এত সংকীর্ণ যে তারা আসলে আমাদের জাতিকে একটা কুশিক্ষার মধ্যে ঠেলে দিচ্ছে। এইগুলো শিক্ষার একটা দিক। সেখানে এরা দাবি করছে শিক্ষামন্ত্রী পদত্যাগ। আচ্ছা বললাম শিক্ষামন্ত্রী পদত্যাগ করলো, তাতে কি সব যে দাবিগুলো সব সমাধান হয়ে যাবে? কিছু হবে না, কোনো সমাধান হবে না। মাঝখান থেকে কি হবে, আপনি একটা যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করেন, আমি মনে করি বিশাল একটা ক্ষতি হয়ে যাবে। যদি সরকার শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে বলেন, আমি মনে করি সরকার এই যে একটা ইনভাইট করলো একটা রাজনৈতিক সংস্কৃতি, এই ইনভাইটেশন থেকে সে আর বেরোতে পারবে না। যে কোনো কিছু হবে বলবে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে সরকারের এবং মানে সংসদের যে ক্যারেক্টার তাদের থেকে বোঝা যাচ্ছে পদত্যাগ হয়তো করতে বলবে না, কিন্তু দাবির মুখে মানে আন্দোলনের মুখে দাবিগুলো মেনে নেওয়া, এটাও একটা বার্তা কিনা, মানে এটা তাদের আগেই বোঝা উচিত ছিল, বোঝেন নাই, কিন্তু আন্দোলনের মুখে দাবি মেনে নিচ্ছেন ফলে। এবং শিক্ষার্থীদেরকে বলতে শোনা যাচ্ছে খুবই মানে এখন শিক্ষার্থীরা একটু ভিন্ন রকম ভাবে কথা বলেন, আগে হয়তো আমাদের সময় আমরা এভাবে বলতাম না। তারা বলেন যে এই শিক্ষামন্ত্রীকে সময় শেষ হয়ে গেছে, মানে নানান রকম তাকে ওয়াটারমেলন বলছেন, মানে বেশ ক্রিয়েটিভ শব্দ ব্যবহার করছেন, ওয়াটারমেলন, এবং সাথে সাথে তাকে অশ্রাব্যকারী গালাজও করছে, সেটিও আবার শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়। মানে এটা কেমন মনে হচ্ছে আপনার কাছে? এটা কি আসলে তারা স্বপ্রণোদিত ভাবেই করছে বলে মনে হয়? এটা হলো 2024 যে গণ আন্দোলন হয়েছে তার সাইড ইফেক্ট, এবং আমাদের 2024 পরে যে সরকারটা এসেছিল ইংরেজ সরকার, তারা কিন্তু এই সাইড ইফেক্টটাকে মূল হিসাবে তারা নার্সিং করেছে। যে তুমি কত বড় বিপ্লবী সেটা প্রমাণ হবে তুমি কতটা অশ্লীল কথাবার্তা বলতে পারো, তুমি কতটা মুরব্বীদেরকে সঙ্গে বেয়াদবি করতে পারো, এর উপর ডিপেন্ড করবে তুমি কত মানে বড় বিপ্লবী। এটা ওনারা নার্সিং করেছেন, বুঝলেন? একজন গালি দিয়া, গালি, অশ্রাব্য গালি দিয়ে একজন জাতীয় নেতা হয়ে গেছে। আপনি আমাকে বলেন রে ভাই, এটা কোন দেশে বাস করি? এই যে হাজির কথা আমি বলছি, আপনি পুরো আন্দোলনের সময় আমি ছিলাম রে ভাই, আমি তো মানে বিদেশি আসি নাই, আমি তো দেশে ছিলাম। এই আন্দোলনে কোথাও হাজির নাই, কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে কেবল গালাগালি, মানে গালাগালি করে ও জাতীয় নেতা হয়ে গেছে। এখন নজরুল ইসলামের পাশে তার কবর হচ্ছে, এখন তার বঙ্গবন্ধুর নাম চেঞ্জ করে তার নামে হল বানাইতে হবে, তার নাম পাঠ্য বই রাখতে হবে। তার বোন বলতেছে জিয়াউর রহমান নাম পাঠ্য বই থাকবে কেন, মানে কথা থাকবে না, হাজিরটা থাকা উচিত। জিয়াউর রহমানকে হাজির যে বর্ণতা ছিল বলতেছে তার লোকজন। তো এখন এগুলো আমি শুনতেছি, ওনার যোগ্যতাটা কি, উনি প্রচন্ড অশ্লীল গালাগালি করতে পারতেন। এখন এই গালাগালি করে কিন্তু জাতীয় নেতা যে হওয়া যায়, এটা আমরা ইউনূস সাহেবের আমলে দেখলাম। ইউনূস সাহেব এটাকে নার্সিং করেছেন। যে ওনার মানে ইউনূস সাহেব কি জানেন, খুব মেটিকুলাসলি উনি আমাদের এই যে সমাজ, আমাদের সামাজিক যে ব্যবস্থা, আমাদের সামাজিক যে রীতিনীতি সবকিছু কিন্তু ধ্বংস করে দিচ্ছেন। কিন্তু একটু হাদি হত্যাকাণ্ডের বিষয়টা, যেহেতু আমি আসলে এটা নিয়ে আজকের আলোচনার বিষয় না, তবে খুব সংক্ষেপে যদি বলেন, একটা মানে মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটলো, হাদি হত্যাকাণ্ড, তারপরে আমরা দেখলাম খুব একটা তাণ্ডব ঘটে গেল, এবং তখন ওই যে আপনি বলছিলেন হাদি যেন সবচেয়ে বড় নেতা, হাদি যেন দেশের একমাত্র ইস্যু, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। তারপরে হাদির হত্যাকারীরা পালিয়েও গেল ওই সময়। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় দেখা গেল একদম বিস্ফোরক মন্তব্যে বলে দিলেন যে হাদির হত্যাকারী কারা তিনি জানেন, সেই দেশের সম্পৃক্ততার কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আবার সবাই চুপ। এদিকে হাদির ভাই বলে দিল যে জামায়াতের আমিরের পিএস জড়িত, উপদেষ্টাদের কারা জড়িত, বিএনপির এমপি মন্ত্রীদের কারা কারা যেন আছেন বললেন ফেসবুক পোস্টে, কেউ কোনো কথা বললো না। তারপরে হঠাৎ করে যে তাণ্ডব, একদম প্রথম আলো ডেইলি স্টার সব ভাঙচুর হয়ে গেল ওই সময়টায়, কিন্তু তারপরে এত বিধ্বংসী বক্তব্যের পরে সবাই চুপ, কেউ কিছু বলছে না। মানে হাদিকে নিয়ে মাতামাতিটাও যেন বন্ধ হয়ে গেল, ইনকেলাব মঞ্চ ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে। মানে এটাও কি মানে ওই যে জিজ্ঞাসা করছিলাম শিক্ষার্থীদের আন্দোলনটা কি স্বপ্রণোদিত, এই বিষয়গুলো কি স্বপ্রণোদিত নাকি এখানে আসলে অন্য কিছু? না, এই সবগুলো আপনি মেটিকুলাসলি ডিজাইন,
সবগুলো একই জিনিস। এবার আন্দোলন আমি তো কত করি, আপনি সোশ্যাল মিডিয়া, আমি আজকে সারাদিন মোটামুটি দেখার চেষ্টা করেছি, সোশ্যাল মিডিয়াগুলো থেকে আপনি যদি দেখেন, নিয়মিত দেখবেন অনেক স্টুডেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে। আমি দেখলাম আপনার এই বৈশাখী টেলিভিশনে একটা মানে প্রোগ্রাম দেখলাম, ওখানে বৈশাখী টেলিভিশনে জিজ্ঞাসা করছে যে তুমি কোন কলেজে পড়ো, সে বলতে পারছে না, আমি যে কোনো কলেজে। যখন সে বলে যে কোনো কলেজে পড়ি, তখন মানে সে কোনো কলেজেই পড়ে না। আরেকজনকে জিজ্ঞাসা করো তুমি কোথায় পড়ো, আমি স্কুলে পড়ি। তুমি তো এখানে আসছো কেন, ওকে আমার বড় ভাইয়ের সঙ্গে আসছি। বড় ভাই কোথায়, বড় ভাইকে টাইকে নিয়ে আসলো, বড় ভাই বলতে পারলো না সে কোন কলেজে পড়ে। ব্যাপারগুলি খেয়াল করেন, তার মানে কি এই লোকগুলি কে? আবার এক জায়গায় দেখলাম 300 টাকা করে নিয়ে আসতে হচ্ছে। 300 টাকা নিয়ে আসলে আনতে পারে, কোনো সমস্যা নাই। প্রশ্নটা হলো 300 টাকা কে দিল? একজন তো জানে নাই, কয়েকশো জনকে আনছে। এই টাকাটা কার পকেট থেকে বেরোলো, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এখন এই বিষয়টা হলো কি, দেখেন একটা হিস্ট্রিটা কি হবে আজকে থেকে, মনে করেন 2 মাস 3 মাস পরে কি আলোচনা হবে, যে একটা নতুন সরকার দায়িত্ব নেওয়ার 6 মাস না আসতে না পেরোতেই, মানে 5 মাসের মাথায় সরকারের একজন মন্ত্রীর পদত্যাগের জন্য সারা দেশে আন্দোলন হয়েছে। ডিজাইন, বেসিক্যালি ডিজাইন, এর কোনো সন্দেহ নাই। তারও যে বড় আপনার কথা, কাছে কি মনে হয় ডিজাইনটা কার? মানে জাস্ট আপনার ধারণা, আপনি তো আর তদন্ত করেন না, কিন্তু ধারণা কি ডিজাইনটা কার? 300 টাকা আসলে কার পকেট থেকে আসছে? এটা কার পকেট থেকে আসে বলতে পারবো না, কিন্তু একটা জিনিস হলো কি মাথায় রাখতে হবে, এই সরকারকে বিব্রত করার জন্য, এই সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য যারা এখন মানে খুব উন্মুখ হয়ে আছে, তাদের ইনভেস্টমেন্ট হতে পারে। তারা চায় এই সরকারকে ব্যর্থ করার জন্য, ব্যর্থ এই সরকার পারছে না, এই কথাটা কে প্রমাণ করতে চায়, তাদের ভূমিকা থাকতে পারে, নাও থাকতে পারে। আমি বলতে আমি শিওর ছিল, কিন্তু আমি প্রথমত কিন্তু সন্দেহের তীরটাও দিকে যাচ্ছি। আওয়ামী লীগ তারা কথা বলছেন? আওয়ামী লীগের মধ্যে কিন্তু খুব একটা ভূমিকা নাই, কেন আমি বললাম থাকতেও পারে, আমি শেয়ার করছি না, হয়তো তলে তলে থাকতেও পারে, বাংলাদেশে তলে তলে অনেক কিছু হয়, তো তা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, জামাতারও থাকতে পারে, এনসিপিও থাকতে পারে। এখন আওয়ামী লীগের হওয়াটা একটা কঠিন নেই, কারণে ছাত্রলীগ এখানে কোন পরিচয় আসবে? ছাত্রলীগ তো রাজনীতি করতে পারবে না, আওয়ামী লীগ তো রাজনীতি করতে পারবে না, তখন তো আরো রিস্কি হয়ে যাবে। কাজে কিছু একটা আছে, কিছু একটা হয়েছে, মানে এটা এমনি স্বতঃস্ফূর্ত ভাবে চলে এসেছে তা না। পাশাপাশি যে জিনিসটা হয়েছে, ওই ইটা আছে আপনার, ওই ইউনূসের আমলে গালাগালিটা যে আমাদের একটা জাতীয় সংস্কৃতিতে পরিণত করার প্রচেষ্টা, সেই প্রচেষ্টা এখানে কিন্তু আমি দেখতে পেয়েছি। আরেকটা জিনিস আমি বলি আপনাকে, দেখেন পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, কেউ বলছে ইন্টারমিডিয়েটের ফিজিক্সের প্রশ্ন হয়েছে কুয়েটের পরীক্ষার মতো, বলেছিল এই ধরনের আওয়াজ পেয়েছি। আবার দেখেন যে কলেজগুলো ঢাকার বড় কলেজ, মানে যারা নাকি ওই যে আপনার সাজেশন দিয়ে পড়ায় না, যে কলেজগুলো যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, যেমন আমরা দেখেছি অনেক আগে কি হতো, সাজেশন দেয়, যে টেস্ট পেপার থাকে একটা, 5 বছরের প্রশ্ন থাকে, 5 বছরের প্রশ্নগুলো সলভ করে, ওখান থেকে প্রশ্ন আসে ঘুরে ফিরে। এবারে প্রশ্নগুলো ওই টেস্ট পেপার কোম্পানি যারা আছে, যারা টেস্ট পেপার পড়ে যারা পরীক্ষা দেয়, এই 5 বছরের প্রশ্নগুলো থেকে দেখে ওখান থেকে প্রশ্নগুলো আসে নাই। যারা পড়াশোনা করেছে, মানে যারা নাকি পুরো বইটা পড়েছে, তাদের জন্য কিন্তু এই পরীক্ষাগুলো কঠিন ছিল না। যারা পুরো বই না পড়ে সাজেশন অনুযায়ী পড়েছে, তাদের জন্য ছিল কঠিন। কারণ তাদের একটা দেখলাম, একটা স্টুডেন্ট বলতেছে আমি বাইরে যে আমি 5 বছরের টেস্ট পেপারের প্রশ্ন দেখলাম, ওর মধ্যে একটাও নাই এগুলো। তার মানে ও কিন্তু সাজেশন দেখে পড়েছে। আমি এইভাবে বলি, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ক্যান্সার কি জানেন? বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনি ফল্টি, যেভাবে পড়ানো হয় পরীক্ষা নির্ভর যে শিক্ষা ব্যবস্থা, এটাকে আমি ফল্টি মনে করি। কিন্তু তার চেয়েও বড় কথা, যতটুকু যা আছে তার জন্য ক্যান্সার হলো এই কোচিং সেন্টার গুলো কিন্তু ওই যে 5 বছরের প্রশ্ন, কিছু টেস্ট করে, মক টেস্ট নেয়, এই সিস্টেমে তারা পড়াশোনা করে। এই কোচিং সেন্টার গুলো হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ক্যান্সার। যতদিন পর্যন্ত আপনি কোচিং সেন্টার সিস্টেমটাকে তুলতে না পারবেন, কোচিং ব্যবসাটাকে বন্ধ করতে না পারবেন, ততদিন পর্যন্ত আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আশাবাদী হওয়ার কোনো সুযোগ নাই। জি, কোচিং সেন্টার বলছেন, আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন। তো আমি সংসদে শুনছিলাম মাননীয় প্রধানমন্ত্রী তিনি বলছেন, তিনি তার বক্তব্যে, বাজেট সমাপনী বক্তব্যে তিনি বলছিলেন যে একটা, আমি কোট করি, আমার কেন যেন মনে হয় ফ্যাসিবাদ স্বৈরাচার কোনো একটি বিশেষ গোষ্ঠী, কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে এই শিক্ষা খাতকে ধ্বংস করার নীতি গ্রহণ করেছিল। আপনার কি এরকম তার মনে হওয়ার সাথে আপনার মানে আপনিও কি সেরকম মনে করতে পারেন যে কোনো একটি বিশেষ মানে ফ্যাসিবাদী গোষ্ঠী কোনো একটি বিশেষ দেশকে খুশি করতে শিক্ষা খাতকে ধ্বংস করার চেষ্টা করেছে? এটা আমি উনি কিভাবে, যেহেতু উনি প্রধানমন্ত্রী, উনি তো মানে আপনার ভিত্তিহীন হাওয়ার উপরে কথা বলবেন না, এবং আমরা এই দেশের নাগরিক হিসেবে আমার প্রধানমন্ত্রী আজগুবি কথাবার্তা বলবেন সেটা আমি বিশ্বাসও করতে চাই না। হতে পারে ওনারটা, বাট আমি নিজে ওভাবে মানে আমার কাছে কোনো প্রমাণ নাই এবং আমি বলতে পারবো না। কিন্তু আমি এটুকু বুঝি সরকারকে অস্থির করার জন্য, সরকারকে অস্থিতিশীল করার জন্য এই ধরনের কাজ করা প্রয়োজন ছিল। এখন সেটা কাদের ছিল, কারা এই মুহূর্তে রাজপথে আন্দোলনে আছে, এটা আপনি দেখলে বুঝবেন কারা চায় আন্দোলনটা। এই মুহূর্তে আন্দোলন তো সরকারের সঙ্গে বড় বিরোধ এই মুহূর্তে জামাত এবং এনসিপি আছে। তারা তো বারবার বলতেছে যে এই সরকার কথা দিয়ে রাখেনি, এই সরকার গাদ্দারি করেছে, তো বলছে এই কথা। এখন তারা তো এই সরকার পড়ে গেলে কার লাভ? তাদের তো লাভ। এই সরকার পড়ে গেলে কিন্তু আওয়ামী লীগের লাভ নাই, কথাটা খেয়াল করেন। এই সরকার পড়ে গেলে আওয়ামী লীগের লাভ নাই। আওয়ামী লীগ যদি মনে করে তারা আবার রাজনীতিতে ফিরে আসবে, যদি মনে তো অবশ্যই করে, তার চাই
এবং তারা এটাও জানে এই চাওয়াটা যতটা সহজে বিএনপির কাছ থেকে তারা পূরণ করতে পারবে, তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট হবে জামাত অথবা এনসিপির কাছ থেকে এই দাবিটা আদায় করা। তাহলে কি আপনাকে জিজ্ঞাসা করছিলাম যে তাহলে কি এর পেছনে আওয়ামী লীগ আপনি মনে করেন কিনা? আপনি বলছেন সেটা সম্ভাবনা কম, থাকলেও থাকতে পারে, কিন্তু সম্ভাবনা কম আপনি দেখছেন। আর থাকলে এত করে নিশ্চয়ই তার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে আসতো, কারণ আওয়ামী লীগ দমনের ব্যাপারে সবাই খুব সচেষ্ট আছে। তারপরেও থাকতেই পারে নিশ্চয়ই আপনি বলছেন, কিন্তু মানে জামাত এনসিপি এর পেছনে থাকতে পারে বলে আপনার মানে ধারণা? তাহলে এটাই তো নিয়ম। যখন দেখেন, যখন কোনো অপরাধ ঘটে, অপরাধ বিজ্ঞান কি বলে, যখন কোনো অপরাধ ঘটবে যারা তদন্ত করবে তারা প্রথমে কি দেখে যে এই ঘটনার বেনিফিশিয়ারি কি। এটা কিন্তু একদম প্রথম চিন্তা। তো যদি শিক্ষামন্ত্রী পদত্যাগ করতো এই আন্দোলনের মাধ্যমে, যদি তেমন কিছু হতো, বেনিফিশিয়ারি কে হতো? যারা হতো তারাই এই আন্দোলনকে উস্কে দেওয়ার পিছনে থাকতেও পারে। আমি কিন্তু শিওর করে বলতে পারবো না। এই প্রশ্ন করতে চাই যে এই যে বেনিফিশিয়ারি, তারা তো আসলে আন্দোলনের কথা বলছে, সংসদে দেখি খুব ঐক্যের কথা বলছেন, কিন্তু বাইরে আন্দোলন ঝাঁকুনি দেওয়ার কথা, গরম দেখানোর কথা, ওয়াশ আউট করার কথা ইত্যাদি নানান রকম হুমকি থামকি দিচ্ছেন আমরা দেখছি। কিন্তু আসলে কি তারা বেনিফিশিয়ারি হবেন? কারণ এদিকে আবার শেখ হাসিনা ফেরার হুমকিও আছে যে বছরে শেখ হাসিনা ফিরবেন, আর মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ প্রশ্ন আসলে আবার সবাই ঐক্যবদ্ধ এদিকে। সেক্ষেত্রে এই ঐক্য মানে ঐক্য ছাপিয়ে আন্দোলন বা অনৈক্য, এটা কি তারা বেনিফিশিয়ারি হবেন নাকি আসলে লুজার হবেন এর মাধ্যমে? এই হিসাব নিকাশ তারা করছেন না, বেনিফিশিয়ারি তারা হবে না কেউ। শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে তো সরকার পড়ে যায় না, সরকার থাকে, কিন্তু সরকার কিছুটা হয়তো দুর্বল হয়ে যায়, সরকারের নৈতিক অবস্থাটা একটু হলেও নড়বড়ে হয়, সরকার পারছে না। এ ধরনের একটা ধারণা সমাজে প্রচলিত হয়, মানে সমাজে ছড়িয়ে পড়ে যে সরকার পারছে না। যখন সরকার পারছে না তখন কে পারবে? তাহলে ইমিডিয়েট আমার কার দিকে চোখ যায়, তারা তাহলে বেটার, তাহলে তাদেরকে না এনে আমরা ভুল করেছি, তাহলে তারাই বিকল্প শক্তি। এই ধরনের একটা ধারণাকে কিন্তু তারা তাহলে নার্সিং করার সুবিধাটা পায়। কাজে ওটা হতে পারে, কিন্তু তারাই বিকল্প শক্তি ভাবছে, তারা ভাবতে পারে, কিন্তু অন্যদিক থেকে তো বিকল্প আবার মানে তারাও আবার নক করছে যে আমরা ফিরছি, ডিসেম্বরে ফিরবেন শেখ হাসিনা, তিনি এটা বলে রেখেছেন। ফলে এই বার্তাটা আসলে কেমন, একটু সেই বিশ্লেষণেও যাই যে ডিসেম্বরকেই কেন তিনি পছন্দ করছেন সময় হিসেবে? এর মধ্যে তো 2.5 বছর যদি ধরি, ডিসেম্বর পর্যন্ত 2.5 বছর প্রায় হয়ে যাচ্ছে। এতদিন পরে ডিসেম্বরকেই তিনি কেন এত সুনির্দিষ্ট করে কেন বলছেন? কি পরিবর্তন হলো বলে মনে হয় যে এই সময়টা, এবং আপনার কি সত্যিই মনে হয় তিনি ফিরবেন? দেখেন কতগুলি বিষয় এখানে আছে। আমি আজকে তো দেখলাম একটা ভারতীয় মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তিনি বলতেছিলেন, হ্যাঁ তিনি একটা কথা বলতেছিলেন যে ওনার ফেরা না ফেরাটা ডিপেন্ড করবে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি আছে, বন্দি প্রত্যার্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ওনার ফেরা বা না ফেরাটা নির্ভর করবে। কাজেই ওনাদের তো কূটনৈতিক ভাষা, সরাসরি কিছু বলবেন না, যতটা ঘুরিয়ে পেঁচিয়ে বলা যায়। আর একটা লাইন তিনি বলেছেন যারা মাসুদ কামাল শুরুতে, যে এই বিষয়ে মানে শেখ হাসিনার বিষয়ে দৃষ্টিভঙ্গিগত কোনো পরিবর্তন আসেনি, এই কথাটাও তিনি বলেছেন। হ্যাঁ, কিন্তু উনি তো বলেননি দৃষ্টিভঙ্গিটা কি, কিন্তু যা ছিল তাই, যা আগে ছিল এতদিন যা দেখে আসছে সেটা তো বুঝি পরিবর্তন হয় নাই। ওটা কি? ওটা হলো যে ওনার গায়ে ফুলের টুকাটি লাগতে দেবো না, এটাই। গত 2 বছর আমরা কি দেখেছি শেখ হাসিনার ব্যাপারে? শেখ হাসিনা ভারতের কাছে আছেন, উনি কি হিসেবে আছেন? অতিথি হিসেবে, বন্দী হিসেবে? ভারত শেখ হাসিনাকে কি হিসেবে বিবেচনা করে? একটা রাজনৈতিক দলের নেতা হিসেবে, নাকি একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে? দেখেন উনি কিন্তু ভারতের কাছে গিয়েছেন, যখন উনি গিয়েছেন তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী কে ছিল? তখন উনি ছিলেন, হ্যাঁ উনি ছিলেন। উনি জবরদখল করে তো তখন কেউ নেয় নাই, তখন তো কেউ সরকার প্রধান হয় নাই। তাহলে একজন সরকার প্রধান ওনাদের কাছে আছেন, ওনাকে যেভাবে তাকে গ্রহণ করেছেন সেভাবেই তো আছেন। এর মধ্যে চেঞ্জ হওয়ার কি কারণ আছে? তো এখন কোনো কিছু কিন্তু ওরা স্পষ্ট করে বলছেন না, দৃষ্টিভঙ্গি সমানই আছেন। এখন কিন্তু উনি এখানে আছেন, অতিথি হিসেবে আছেন, কিন্তু অতিথি কোথাও বাইরে না। উনি কোথাও শপিং এ যান, অথবা একটু বেড়াতে যান, অথবা হাঁটতে বেরোন, কোথাও কি ভ্রমণে যান, কেউ তো জানে না সেগুলো। তাহলে উনি কি বন্দী? উনি কি গৃহবন্দী? কেউ তো জানে না সেগুলো। কাজেই যে জিনিস আমি জানি না, আমাদের কেউ জানে না, সেক্ষেত্রে ওনার প্রতি ওনাদের দৃষ্টিভঙ্গি কি সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না। কারণ ওরা বলছে সেভাবে আছে। বাট বাংলাদেশে ভারতের ব্যাপারে যেটা বলেছেন সেটা হলো যে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা চুক্তি আছে, এই চুক্তির মাধ্যমেই উনি ফিরবেন। মূলত এই কথাটা উনি মানে আকারে ইঙ্গিতে বিভিন্ন কথার মারপেচের মাধ্যমে মূলত এটাই প্রতিষ্ঠিত হয়। অন্যদিকেও কোনো ব্যাখ্যা থাকতে পারে, বাট সেই ব্যাখ্যাগুলো তুলনামূলকভাবে গৌণ। এখন যদি উনি ওইভাবে প্রত্যাবর্তন করেন তাহলে বাংলাদেশ অলরেডি তাকে চেয়ে রেখেছে, ওনারা হার না কিছু বলেনও নাই। ওনারা বলেছেন যে তোমরা যে চেয়েছো আমরা তোমাকে পাঠাবো, তাও তো বলে নাই। তাহলে এটাও ওনাদের অবস্থান, ওনার ব্যাপারে যে আমি কিছু বলবো না, তারা ওই অবস্থানে আছেন। তাহলে যদি উনি ফেরত আসেন তাহলে ওই পদ্ধতির মাধ্যমে আসবেন। এত কিছুর মধ্যে যে জিনিসটা স্পষ্ট হয় সেটা হলো শেখ হাসিনার দেশে ফেরা না ফেরাটা, মানে বাংলাদেশের ভূখণ্ডে শেখ হাসিনার পা রাখা না রাখাটা শেখ হাসিনার উপর নির্ভর করে না, এটা নির্ভর করে ভারতের উপর এবং বাংলাদেশের উপর। এখন ভারত যদি বলে, কথার কথা, ভারত যদি বলে ওই আমার এখানে তো কোনো ভিসা নিয়ে আসেননি, একটা হেলিকপ্টারে চলে আসছেন, ওকে
আমি ওনাকে একটা হেলিকপ্টার দিয়ে পাঠিয়ে দেবো। যদি বলে, বলতেই পারে উনি যেভাবে আমাদের এখানে আসছে আমরা তাকে সেভাবে পাঠিয়ে দিব। এখন উনি পালিয়ে আসছেন, উনি কি আসলে দেখেন এগুলি কিন্তু অনেক ব্যাখ্যা আছে কিন্তু ভাই। উনি পালিয়ে গেছেন কিভাবে? ওনাকে একটা হেলিকপ্টারে বাংলাদেশ নিয়ে যাওয়া হচ্ছে না? ওই হেলিকপ্টার শেখ সামরিক হাসিনা, বিমানে। ওই হেলিকপ্টারে শেখ হাসিনা অথবা শেখ রেহানা ওনারা কেউ চালনা করেছেন? করতে পারেন নাই। আমাদের এই সামরিক বাহিনীর কোনো না কোনো পাইলট চালিয়ে গেছেন। যারা চালিয়ে গেছেন তাদের কি বিরুদ্ধে কি কোনো হয়েছে? আপনার কোর্ট মার্শাল হয়েছে যে তোমরা কেন আমাদের প্রধানমন্ত্রীকে ওদেশে নিয়ে গেলে? হয়েছে? হয় নাই তো। আমরা তো জানি না কিছু। তার মানে যারা নিয়ে গেছেন তারাও কিন্তু শেখ হাসিনার অনুগত হিসেবে নিয়ে গেছেন, এটা আমরা বলতে পারি না। তাহলে তাকে কি অর্ডার করছে? তাহলে কে অর্ডার করছে? যে অর্ডার করেছেন উনি কি অন্যায় করেছেন? যদি অন্যায় করেন তার কোনো শাস্তি হয়েছে? দেখেন এগুলি কিন্তু প্রশ্ন রে ভাই, প্রশ্ন এই করছি। প্রশ্নটার উত্তরও তো দিল না যে শাস্তি কে হয়েছে? আসলে অর্ডার করলো তাকে যে ভারতে নিয়ে যাওয়া হবে, কারণ আমরা জানি কারণ না। ভারতের সেনাপ্রধান কিন্তু বলেছিলেন সেনাপ্রধানের সাথে তার 5ই আগস্ট যোগাযোগ হচ্ছিল, সারা বহুবার হ্যাঁ, যোগাযোগ হয়েছে। ফলে মানে কে অর্ডার করলো, কার যোগাযোগে কিভাবে তিনি গিয়ে চলে গেলেন, সেই প্রশ্নটার উত্তর কেউ দেন নাই। এটা তো আমি জানলাম না। হুম, আবার ধরেন যে হেলিকপ্টার ওনাকে নিয়ে গেল সে আবার দেশে ব্যাক করছে না? হুম, ব্যাক করছে তো। ব্যাক করে তাকে কি প্রশ্ন করা হয়েছে যে তোমার প্লেনে তোমার হেলিকপ্টারে আমরা 2জন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দিয়েছিলাম, তাদেরকে তুমি মাঝ রাস্তায় ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে আসছো, কি করছো? ওটা তো আমানত। হুম। আমি তোমাকে আমানত হিসেবে 2জনকে দিয়েছিলাম, তুমি তাদেরকে কি করলা? তুমি তো তাদের নিয়ে গেছো, তুমি তাদের ছাড়া ব্যাক করলে কেন? জবাব, এগুলো তো প্রশ্ন। এই প্রশ্নের জবাব কে দিচ্ছে? কেউ দিচ্ছে না। হুম, প্রশ্নও কেউ করছে না। কেউ করছে না। প্রশ্নও তো কেউ করছে না। এখন ভারত যদি বলে যে যেভাবে পাঠিয়েছেন সেভাবে পাঠিয়ে দেয়, যদি পাঠিয়ে দেয় তাহলে আপনি কি করবেন? মানে আমি বলছি যে এগুলি দেখেন, এগুলি আপনি সব কিন্তু লজিক দিয়ে এস্টাবলিশ করতে পারবেন না। হুম, কাজেই আবার উনি যদি বলেন যে আমি এখানে থাকবো না, আমি চলে যাব, ভারত থেকে বেঁধে রাখবে, তো উনি বলবেন ভারত আমাকে বেঁধে রেখেছে, এই আরেক যন্ত্রণা। উনি অবতন রটায় দিয়েছেন এর আগে, এবার এটিকে দিবেন ইন্টারভিউ। দেখেন ভারত কিন্তু আমাকে দেশে দিচ্ছে না, তো ভারত কি এই দায় নিবে? তো এইগুলি শোনেন, এখন যে যার অবস্থানে থেকে যে যেভাবে পারছে তারা কথা বলে যাচ্ছে। এখন এসব কেউ কথার যদি বিতর্ক সামারি আপনার কাছে কথা মনে হয়, বলছে। এই কথাগুলোর বিশ্লেষণ করে যদি আপনার কাছে জানতে হয় তিনি কি ডিসেম্বরে ফিরবেন বলে আপনার বাস্তবিকভাবে মনে হচ্ছে, মানে সার্বিক? শুনেন, আমি পার্সোনালি যতটুকু বুঝি, আমি একদম ব্যাখ্যা করে ওনার অবস্থান তো আমি জানি না উনি কিভাবে আছেন। উনি কি ভারতের ইচ্ছায় চলেন না ওনার নিজের ইচ্ছা ভারত চলতে দেয় আমি জানি না। কাজে আমি কিসের উপর ভিত্তি করে বলবো? কিন্তু আমি এমনিতে বলি, যদি উনি মুক্ত মানুষ হন, যুদ্ধ মানুষ হন, তবুও কিন্তু ওরা আসতেও গেলে, উনি আসতেও চান, ওনার তো একটা ডকুমেন্ট লাগবে। হুম, কোন এয়ারলাইন্স তো ওনাকে উইদাউট ডকুমেন্ট উঠতে দেবে না। সেই ডকুমেন্ট ওনাকে কে প্রডিউস করবে? ভারতে বাংলাদেশের দূতাবাস করতে পারে। আমার কাছে অস্বাভাবিক কিছু মনে হয় না, কারণ উনি এলে পর আমাদের সমস্যাটা কি? মনে করেন আমি যদি এই গভর্নমেন্টের কথা বলি, শেখ হাসিনা যদি বাংলাদেশে একা একা আসতে চান, হুম, যদি প্লেনে উঠে চলে আসতে চান, তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের সমস্যা কি? আমি তো কোনো সমস্যা দেখি না। সমস্যা দেখি না মানে আমি তত্ত্বগত ভাবে সমস্যা দেখি। হুম। কারণ ওনারা তো তাকে ফেরত চাচ্ছেন, উনি যদি নিজেই চলে আসেন বাংলাদেশ গভর্নমেন্টের কোনো প্রবলেম নাই। বাংলাদেশ গভর্নমেন্ট তাকে আনলে এয়ারপোর্টে আসা মাত্র তাকে অ্যারেস্ট করবে, অ্যারেস্ট করে তাকে নিয়ে কি আইনি করবে? প্রক্রিয়া। তার বিরুদ্ধে একটা শাস্তির রায় আছে, তো তার বিরুদ্ধে একটা আদেশ আছে, তার বিরুদ্ধে একটা মৃত্যু দণ্ডাদেশ আছে। যদি ওনাকে না পায় সেই দণ্ড তারা কাকে দিবে? দণ্ড দেওয়ার জন্য তো ওনাকে ওই গভর্নমেন্টের দরকার। তো সেক্ষেত্রে দলিত বলে যে আমি ঘাট, তোমরা ফাঁসি দড়ি নিয়ে রেডি আসো, ওই দড়ির মধ্যে আমি ঘাট ঢুকানোর জন্য আমি আসতে চাই। তো সবকে তো খুশি হওয়া উচিত। এটা হলো লজিক্যাল কথা। মানে আমি মানে 2-4 নিলাম, কিন্তু এর বাইরেও একটা অঙ্ক আছে। সেটা কি? শেখ হাসিনা তো ভাই আমার আপনার মতো যে কোনো মানুষ না। হুম, উনার কথায় দাঁড়ায় আন্দোলন করার জন্য কয়েক লক্ষ লোক যে কোনো সময় রেডি আছে। হুম। তারা কি করবে? তারা অনেক কিছুই করতে পারে, তারা অনেক কিছুই করতে পারে, কিন্তু সেই করাটা এই সরকারের জন্য কতটুকু আপনার মানে কি বলবো মানে এই আরামদায়ক হবে, এটাও কিন্তু এই সরকারের দুঃখ। দেখেন আমি একটা কথা বলি আপনাকে ভাই, যে তাহলে কি জিনিসটা নাকি আমার ওনারা কাছে আসলে চায় না, সরকার চায় না যে তিনি আসুক? কারণ আমি এর মধ্যে আপনার কথার মধ্যে একটুখানি যুক্ত করি। এর মধ্যে আমরা শেখ হাসিনা এই ফেরার কথার মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায় তিনি বলেছেন শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আত্মসমর্পণের সুযোগ নেই, তাকে প্রথমেই গ্রেপ্তার করা হবে। মানে দুইটা কথার মধ্যে একজন বলছেন আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে, আর একজন বলছেন আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। মানে সরকার কি চায় যে তিনি আসলে ফিরুক? ওই যে আপনি যে বাস্তবতাগুলোর কথা বলছিলেন সব মিলিয়ে। আচ্ছা, আমি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা মানে আমার কাছে লজিক্যাল মনে হয় না। মনে হয় না, কারণ ধরেন আমি উদাহরণ দিয়ে বলি আপনাকে। ধরেন আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আমাকে পেলেই গ্রেপ্তার করবে, ঠিক কিনা? হুম, কিন্তু আমাকে তারা পাচ্ছে না গ্রেপ্তার করার জন্য। কিন্তু এনে ফাইন মর্নিং দেখা গেল আমি থানায় গিয়ে হাজির হয়েছি, হাজির হয়ে বলছি যে আমি মাসুদ কামাল, আমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে, আপনারা আমাকে গ্রেপ্তার বলার সঙ্গে সাথে আমাকে গ্রেপ্তার করবে। এখন কোনটা আগে হইল? আত্মসমর্পণ হলো না গ্রেপ্তার হইল? আত্মসমর্পণের অব্যবহিত পরেই মুহূর্তে তারা গ্রেপ্তার করলো। কাজে আত্মসমর্পণের সুযোগ নেই, সালাউদ্দিন সে বলেন কিভাবে? কিভাবে বলেন? হুম, উনি যখন এই দেশের মাটিতে নামলেন,
নামার সঙ্গে সঙ্গে ওনাকে গ্রেপ্তার করলো। তো আগে যদি নামলেন, আর যদি গ্রেপ্তার করে আনা হয় তাহলে তো ইন্ডিয়া থেকে উনি গ্রেপ্তার হওয়া অবস্থায় আসবেন। তাহলে সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য ঠিক না, উনি এটা গায়ের জোরে বলেছেন। উনি প্রমাণ করতে চেয়েছেন যে উনি আসতে পারবেন না। ভাই উনি খুব ভালোভাবে আসতে পারবেন না, আসতে পারেন। আমি তো আপনাকে বললাম যে প্রক্রিয়া পাঠানো হয়েছে যদি সেই প্রক্রিয়া তারা পাঠিয়ে দেয় তাহলে এখানে গ্রেপ্তার করে আনার জায়গাটা কোথায়? উনি আসলেন, মাটিতে পা রাখলেন, আমি বললেন যে আমি এই মাটিতে আত্মসমর্পণ করতে আসছি। উনি তো নিজেও বলেছেন যে আমি সারেন্ডার করার জন্য যাবো। উনি বলেন নাই? বলেছেন তো ভাই, উনি তো সারেন্ডার শব্দটা ব্যবহার করেছেন। কাজে এখানে সামাওয়া বা উবাইদের কথাটা আমি মনে করি তুলনামূলক ভাবে লজিক্যাল। আর সালাউদ্দিন আহমেদ সাহেবের কথাটা ওনার দলের জন্য এক ধরনের মানে কি বলবো এটাকে, মানে এটা লজিকবিহীন কথা। উনি গায়ের জোরে বলতেছেন যে আমরা ওনাকে আত্মসমর্পণ করার সুযোগই দিব না, গ্রেপ্তার করে। তো ফিরলে কি হবে সেটা একটু শুনছিলাম যে তাকে গ্রেপ্তার, আইনি প্রক্রিয়া বা লক্ষ লক্ষ মানুষের আন্দোলনের কথার মানে সেটারও একটা জায়গা আছে আপনার কথা শুনে বুঝছিলাম। কিন্তু তিনি যদি না ফেরেন ধরেন তাহলে কি হবে? ধরেন না ফেরেন, কারণ তিনি এর আগেও বলেছেন চট করে ফিরবেন কিন্তু ফেরেন নাই, মানে এর আগেরও অনেক কথা তার সাথে মেলে নাই। এখনো যদি বলেন যে ফিরবো কিন্তু ফেরেন নাই, সেক্ষেত্রে তখন তার অবস্থান, তার ক্রেডিবিলিটি কি হবে? নাকি তিনি খুব শক্তভাবে অজুহাত দেখাতে পারবেন যে আসলে সরকার ফিরতে দেয় নাই? কি মনে হচ্ছে না ফিরলেও কি হবে সেই সূত্রে? অজুহাত তো সবসময় থাকবে। আমরা যখন ছোটবেলায় পরীক্ষা দিতাম, রেজাল্ট খারাপ হলে অজুহাত দিতাম যে প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে প্রশ্ন করতো, কিন্তু অজুহাত। যেটা কি এবার আমাদের স্টুডেন্টরা বলতেছে প্রশ্ন কঠিন হয়েছে, এগুলো অজুহাত। আপনি বলতেই পারেন অজুহাত। কাজেই ওনার জন্য ডিসেম্বরের মধ্যে যদি নাও ফিরেন তাতেই যে ওনার দলের লোকেরা ওনাকে ত্যাগ করবেন তা কিন্তু না। তারপর দেখবেন ওনার দলের লোকেরাই অজুহাত দিবেন, ওনার অজুহাত দেওয়া দরকার নেই। যেমনটি আমরা দেখেছি তারেক রহমান এই অন্তর্বর্তী সরকার আসার পরেও কিন্তু ওনার ফিরতে প্রায় 1.5 বছর লাগাই দিচ্ছেন। প্রায় 1 বছর 4 মাস তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল না, এটাও তিনি জানিয়েছিলেন। যাই আমি মনে করি অজুহাত। দ্যাট ওয়াজ লেম এক্সকিউজ। আমি তো ভাবতেই চাই না, কারণ আমাদের আমি তখন বলেছি যে আপনি যখন বলেন আমার একক সিদ্ধান্তের উপর ফেরাটা নির্ভর করে না, তখন আমরা আতঙ্কিত হই। আতঙ্কিত হই এই কারণে আমি ভাবতেই চাই না যে আমার যিনি নেতা হবেন, যিনি আমার লিডার, যিনি আমার দেশ চালাবেন, তার একটা কাজের জন্য অন্য কারোর উপর মুখাপেক্ষী, আমি ভাবতেই চাই না। অন্য কোনো দেশ, অন্য কোনো শক্তি হতেও পারে নাকি ভাবতে না, আমরা হয়তো চাই না কিন্তু বলতে পারি কিনা এটা তার সমস্যা, এটা আমার সমস্যা না রে ভাই। এটা হলো আমার আতঙ্ক। আমি যখন জানবো যে আমার সরকার প্রধানের উপর আরেকজন আছে যে নাকি তাকে নিয়ন্ত্রণ করে, সেটা তো আমাকে আনন্দ দিচ্ছে না, আমি থেকে আনন্দিত হচ্ছি না। আমি এতে হতাশ হচ্ছি যে আমার নেতা তার নিজের ইচ্ছাই করতে পারে না, তাকে আরো কেউ বলে যে তুমি যাও, তুমি যেও না। এটাতে ভাবতে আমার ভালো লাগে না। উনি কেন আসেন ওনার ব্যাপার, কিন্তু উনি তো আসেন না ভাই। উনি তো 1.5 বছর লাগাই দিয়েছেন আসতে ওনার। এরকম হতেই পারে, কিন্তু আমরা এগুলো চাই না। কিন্তু আমি একটা কথা বলি, আমরা একটা মানুষকে কিভাবে চিনি? তার অতীত কর্মকাণ্ডের মাধ্যমে চিনি। ঠিক আছে, এটাকে আমরা দেখেছি এর আগে 1-11 সময়ও ওনার আসার ব্যাপারে নানা ধরনের প্রতিবন্ধকতা, এবং এই 1-11 গভর্নমেন্ট বলছে আপনি আসেন না, উনি কিন্তু মানে আইসা পাচ্ছেন। এয়ারলাইন্স বলছে তাকে নেবে না, উনি এয়ারলাইন্সের বিরুদ্ধে মামলা করার কথা বলছেন। ওনার কিছু গোয়ার্তমি কিন্তু আছে, এবং ওনার সাহসের নিয়ে আমার কোনো সন্দেহ নাই। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের মধ্যে ওনার মতো সাহসী নেতা আমি দ্বিতীয়টা দেখি নাই। বলে আপনার আপনি হিউম্যানলি চিন্তা করেন, চট্টগ্রামে ওনাকে লক্ষ্য করে মুহুর্মুহু গুলি হয়েছে, কিন্তু ওনার আশেপাশে অনেকে মারা গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে ওনার ইয়েতে গ্রেনেড ফেলা হয়েছে। অনেকে বলছেন, নানা ধরনের তত্ত্ব আছে যে ওনাকে মারার জন্য গ্রেনেড ফেলায় নাই, ওনার দেখেন ট্রাকের একটু বাইরে পড়ছে, অমুক জায়গায় পড়ছে, এগুলো তারা বলছে। আমি তাদেরকে গেলে বলি যে এভাবেই মারা হবে, আপনি যে দাঁড়াবেন? দাঁড়ান না দেখি, আপনি দাঁড়াবেন? কেউ দাঁড়াবেন। কাজে এটা ওনাকে হত্যার জন্য মারা হয়েছে, এবং ওই ধরনের একাধিক ঘটনার মধ্যে দিয়ে উনি আসছেন। কিন্তু কাজে আমি মনে করি যে ওনার সাহস আছে। আমি কেবল ওনার পালিয়ে যান যখন আমরা বলি যে উনি পালিয়ে গেছেন, এই পালিয়ে শব্দটা যদি এস্টাবলিশ করতে চান তখন আমার হিসাব মেলে না যে এই ভদ্র মহিলার তো পালানোর কথা না, কিন্তু এরা এস্টাবলিশ করেছে। কিন্তু আমার পাশাপাশি আমার কাছে এটাও মনে হয়েছে যে পালিয়ে গেলে প্লেনটা কে চালান? ওই প্লেনটা যিনি নিয়ে গেলেন তো উনি কিন্তু পালানোর সহায়তা করছেন। তো যদি পালানোটা অন্যায় হয় তাহলে যিনি সহায়তা করেছেন তিনি অন্যায় করেছেন, তাকে কেন ধরা হলো না? অথবা উনি বলবেন যে না আমার তো আমার আদেশ, আমাকে অর্ডার করছে, যে অর্ডার করছে তাকে কেন ধরা হচ্ছে না? তো এই সমস্ত অনেক প্রশ্নের জবাব আমরা জানি না, এবং সম্ভবত কখনোই জানা হবে না। এখন ধরেন এগুলো বিবেচনা করলে আমার মনে হয় যে সুযোগ থাকলে উনি হয়তো আসতে চাইবেন, কারণ ওনার অনেকগুলি এখানে কাজ করবে। ওনার তো বয়স হয়েছে, 80 বছর বয়স ওনার।
জি, সুযোগ থাকলে তিনি আসতে যাবেন, কিন্তু সুযোগটা আপনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের উপর নির্ভর করে, বাংলাদেশ সরকার, ভারতের অবস্থান সেগুলোর উপর নির্ভর করে। এইখানে একটু মানে শুধু কি এই দুটো দেশের উপর নির্ভর করে? কারণ আমরা আসলে যখন তার চলে যাওয়ার পেছনে, পতনের পেছনে, তখন আমরা মার্কিনীদের ভূমিকার কথা শুনেছি, তার মুখে যেমন শুনেছি, তেমনি আসলে সম্প্রতি সানজিদা তুলি তিনি পিটার হাস্কের স্ট্রংগেস্ট বা রিয়াল হিরো বললেন গণ অভ্যুত্থানকে সফল করার পেছনে, বা আসিফ মাহমুদের কথা, বা এমনকি যুক্তরাষ্ট্র প্রশাসনের কথা, ট্রাম্প থেকে শুরু করে জেফরি স্যাক্স বা সাবেক স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা, তাদের কথা শুনেছি যে মার্কিনের কোনো না কোনো একটা ভূমিকা ছিল তার পতনে, বা তাদের ইচ্ছার একটা বহিঃপ্রকাশ ছিল এটি। এখন তারা আসলে কি চায়? তাদের নীতিতে, তাদের অবস্থানে কি তাদের কি কোনো ভূমিকা আছে? তার আসা না আসার পেছনে, নাকি শুধু বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল? দেখেন, ভূমিকা দু ধরনের হয়, একটা প্রত্যক্ষ ভূমিকা, একটা পরোক্ষ ভূমিকা। তো প্রত্যক্ষ ভূমিকা এখানে ভারত এবং বাংলাদেশের, পরোক্ষ ভূমিকা অনেকেরই থাকতে পারে, কিন্তু প্রত্যক্ষ ভূমিকা এই দুজন, ভারত এবং বাংলাদেশ। হুম। এমনকি শেখ হাসিনাও না। হুম। ভারত যদি বলে তোমাকে আমি বেরোতে দেবো না, উনি বেরোতে পারবেন না ভাই। ভারত যদি বলে তুমি যাও, উনি যাবেন। কিন্তু প্রত্যক্ষ ভূমিকা হলো ভারত আর বাংলাদেশের, আর বাকি সবাই পরোক্ষ ভূমিকা। এটা আমেরিকা বলেন, অথবা চীন বলেন, অথবা শেখ হাসিনা বলেন, অথবা শেখ হাসিনার বিভিন্ন লিডারদের কথা বলেন, এসব পরোক্ষ ভূমিকা। তবে আমি একটা কথা আপনাকে বলতে পারি, এটা আমি আমার খুব মানে আপনার মানে চিন্তা থেকে আমার মনে হয় যে জিনিসটা, এটা হলো যে উনি বলেছেন না আমার সঙ্গে আমার সিনিয়র নেতারাও আসবেন। আমার ধারণা ওনার সঙ্গে কোনো সিনিয়র নেতা যাবেন না, হুম। কেউ যাবেন না। উনি যখন এই দেশে ছিলেন তখনও তো অনেক ব্যবসায়ী বলেছিল ওনার সঙ্গে কবর পর্যন্ত যাবো, কেউ কিন্তু যায় নাই। ওনাকে বলেছিলেন এক ব্যবসায়ী বলেছিলেন যে প্রথমত চায় তো ভীষণ অসম্ভবেও চায়, হুম। তো অসম্ভব সম্ভব তো সে চায় না এখন। হুম। এই যে ওগুলি বলে, এই যে ওনারা কেউ মনে করেন সবাই তো ধরেন বিপুল অর্থের মালিক। অর্থ মানুষ কেন উপার্জন করে বলেন তো? আপনি অর্থ উপার্জন করেন কেন? অর্থটাকে ভোগ করে জমিতে করেন। তো যারা ওনার সিনিয়র লিডার আছেন, ওনারা তো বিপুল অর্থ উপার্জন করেছেন। কেন করেছেন? ভোগ করে জমিতে করেছেন। এখন অর্থ রেখে উনি কি জেলে যাবেন মোটা জেলে ভাত খেতে? এটা হয় নাকি রে ভাই? কি হবে না হবে সেটা পরে এলাম, আগে তো জেলে যাবে। হুম। শেখ হাসিনা জেলকে ভয় পায় না, তার অতটা দুঃসাহস আছে এবং তার হয়তো কিন্তু এভাবে সে ভাবে আমি দলকে পুনর্গঠিত করবো। কিন্তু ওই লোকগুলি যারা আছে তারা জেলে যাওয়ার জন্য উপার্জন করছে নাকি? আমাদের এক নেতা আসাদুজ্জামান খান কামাল, বলা হয়ে থাকে উনি নাকি এক কারণ বাজার থেকেই প্রতিদিন নাকি 1 কোটি টাকা বেশি ইনকাম করতেন। তো 1 কোটি টাকা তো আমি জীবনে ভাই চোখেও দেখিনি। তো এত টাকা যে ইনকাম করতেন, ওই ইনকাম গুলি কেন করছেন বলেন তো? বলতেছেন না আমরা তো সব টাকা নিতে পারি, অনেকে বলে ইদানিং আমাকে অনেকে ওনারা নাকি সব টাকা নিতে পারেন নাই। তাহলে ওখানে কি বাতাস খেয়ে থাকেন নাকি? বাতাস খেয়ে থাকেন? সব টাকা নিতে পারা তো দরকার নাই রে ভাই। যদি ছিটে ফোটারও নেয়, ওই ছিটে ফোটারও যে ওজন, সেটা দিয়েও তো ওদের 2 জীবন চলে যাবে। হুম। কাজেই ওগুলি রেখে জেলখানে আসতে চাইবে কেউ? তারা আসবেন না। আহ, আমিও ভালো। আচ্ছা, মানে ডিসেম্বর আমার পর্যন্ত। আবার এদিকে ওই প্রশ্নটা অবশ্য করে ফেলেছি, তারপরে আরেকটু যে তাহলে জামায়াত যে মানে সংসদে ঐক্যের কথা বললেও আন্দোলন বার্তা দিচ্ছে, সামনে কি জামায়াত আন্দোলনটা করবে বলে মনে হয়? এই যে গণভোট, সংবিধান সংস্কার পরিষদ গঠনের ইস্যুতে তারা কি আন্দোলনটা করবে বা সরকারকে এই চাপের মধ্যে রাখবে বলে মনে হয়? যখন আসলে শেখ হাসিনা হুমকিটা আছে, এটা একটু বলেছেন আপনি, তারপরে আরেকটু সামারি শুনতে চাই। আমি আপনাকে বলে দিচ্ছি, শুনেন, ভাইয়ে ভাইয়ে ঝগড়া হয় না? হয় কিন্তু হয়। জমা জমি না ঝগড়া হয়।